একটা সময় শুনতাম ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। বর্তমানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়ার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ক্যান্সার দেখা দিচ্ছে এবং তার সংখ্যাও বাড়ছে। তার মধ্যে যেটা ভীষণ কমন সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আজ অন দি ওকেশন অফ ওয়ার্ল্ড ক্যান্সার ডে, যেটা প্রত্যেক বছর 4 ফেব্রুয়ারি পালন করা হয়, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর তন্ময় কুমার মণ্ডল। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য। আজ শুরু করার আগে যেটা অবশ্যই বলে নেওয়া দরকার যে ডক্টর মণ্ডল দীর্ঘ সময়ের জন্য যুক্ত ছিলেন টাটা মেমোরিয়াল হসপিটালে এবং বর্তমানে তিনি এএমআরআই হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছেন। সরাসরি চলে যাব তার কাছে। ব্রেস্ট ক্যান্সার ইজ ওয়ান অফ দি ভেরি কমন ক্যান্সার, যেটা আমরা দেখতে পাই আজকালকার দিনে। এবারে কারণ যদি জিজ্ঞেস করা হয় যে ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়, যেটা আমরা ক্লাসিক্যালি যখন পড়াশোনা করি এবং তখন যেটা জানি যে ব্রেস্ট ক্যান্সার মূলত দুটো মেন কারণে, একটা হচ্ছে জেনেটিক কিছু কারণ, যদিও জেনেটিক কারণের জন্য হয়তো 15 to 20% অফ দি ব্রেস্ট ক্যান্সার আর মোস্টলি জেনেটিক, কিন্তু রিমেইনিং 75 to 80% of the breast cancer is not due to genetic. It's mostly due to other factors like estrogen exposure. Estrogen বাড়ার জন্য বেশি এক্সপোজ থাকার জন্য হতে পারে। সেটা ছাড়াও ওবেসিটি, অ্যালকোহল, স্মোকিং এগুলো কারণ। এটা ছাড়াও বেশিরভাগ ব্রেস্ট ক্যান্সারের আমরা ইডিওপ্যাথিক বলি, যে কারণ সেরকম করে ধরা যায় না, কিন্তু ইটস এ ব্যাড লাক টু হ্যাভ এ ব্রেস্ট ক্যান্সার ইন মোস্ট অফ দি পেশেন্টস। জেনেটিক কারণ যেটা দেখা যায় যে 15 to 20% অফ দি ব্রেস্ট ক্যান্সার আর জেনেটিক। জেনেটিক বলতে কি জিনের জন্য হয়? কমনলি আমরা দুটো জিন দেখি, BRCA1 এবং BRCA2 বলে। সেই জিনগত কারণের জন্য ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তাছাড়াও যদি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি রিলেটিভসে যদি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে তাদেরও হওয়ার একটা কারণ থাকে। আগেকার দিনে আমরা এরকম জেনেটিক স্টাডিজ বলুন বা মলিকুলার স্টাডিজ বলুন, সেটা আমাদের করার সুযোগও ছিল না, কেন কি অত আবিষ্কারও ছিল না। আজকালকার দিনে আমরা এখন একজনের ব্রেস্ট ক্যান্সার হলে তখন বলি যে আপনারা জেনেটিক স্টাডি করান, যে নেক্সট জেনারেশনের কতটা রিস্ক, সেই জিনটা আদেও নেক্সট জেনারেশন ক্যারি করছে কি না। এইগুলো হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টরস, যে জিনিসগুলো। আর তাছাড়া মডিফায়েবল যেগুলো, যে স্মোকিং, অ্যালকোহল, ওভারওয়েট, মেটাবলিক সিনড্রোম, এগুলো যতটা কমানো যায় সেটার আমরা চেষ্টা করি। এইগুলোই হচ্ছে গ্রসলি যেসব কারণ যেগুলোতে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। এখন বর্তমানে ট্রিটমেন্ট কিরকম ভাবে হয় যদি একটু আমাদেরকে বলেন। ব্রেস্ট ক্যান্সার কিভাবে ধরা পড়ে সেটা হচ্ছে মোস্ট কমনলি যেটা, যে ব্রেস্টে কোনো একটা টিউমার যদি ধরা পড়ে, সেটা সব থেকে মোস্ট কমন প্রেজেন্টেশন। এবং ব্রেস্টে টিউমারের সাথে যে জিনিসটা পাওয়া যায়, ব্রেস্টের আরও কিছু সিমটমস পাওয়া যায়। একটা হচ্ছে হাতের তলা, যে অ্যাক্সিলা যেটাকে বলে, হাতের তলাতে যদি কোনো ফোলা বা সোয়েলিং যদি পাওয়া যায়, সেটা হাতে গ্ল্যান্ড হতে পারে, সেটা হচ্ছে মোস্ট কমন প্রেজেন্টেশন। তো দুটো মেন কমন, একটা হচ্ছে ব্রেস্টেতে টিউমার বা হাতে কোনো ফোলা, ব্রেস্টে কোনো ফোলা যেটা পেলেন, এবং হাতের তলায় অ্যাক্সিলাতে কোনো যদি ফোলা পান, সেটা হচ্ছে মোস্ট কমন যে জিনিসটা পাওয়া যেতে পারে। এটা ছাড়া আর কি হতে পারে, ব্রেস্টে কিছু চেঞ্জেস হতে পারে, যেমন ব্রেস্টের নিপলটা ভেতর দিকে ঢুকে যেতে পারে, যেই জায়গাতে টিউমার আছে তার ওভারলাইং যে স্কিন সেটা লাল হয়ে যেতে পারে, সেটা একটা পিউডি অরেঞ্জ, মানে একটা অরেঞ্জের খোলার যেরকম ছোটো 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 ফুটো হয় সেরকম টাইপের দেখতে হতে পারে। সেই ছাড়া সেখানে কোনো একটা আলসার ডেভেলপ করতে পারে ব্রেস্টের টিউমারের মধ্যে। এইগুলো হচ্ছে কমন লোকাল সিমটমস যেটা দেখতে পাওয়া যেতে পারে। তাছাড়া যেটা দেখা যেতে পারে যে ব্রেস্ট ক্যান্সার যদি অন্য জায়গায় ছড়িয়ে যায়, সেক্ষেত্রে কী কী জিনিস হতে পারে, সেইটা হচ্ছে যদি বোনসে ছড়ায়, সেক্ষেত্রে আমাদের হাড়েতে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সেই সব জায়গায় হতে পারে। যদি লাংসে ছড়ায়, আমাদের কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। যদি লিভারেতে ছড়ায়, জন্ডিস হতে পারে। এবং যদি ব্রেনেতে ছড়ায়, আমাদের খিঁচুনি, মাথা ব্যথা, বমি। এই সিমটমসগুলো হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্টেসিস, যে যখন ব্রেস্ট ক্যান্সারটা স্প্রেড করছে সেক্ষেত্রে এই সিমটমসগুলো দেখা যায়। আর লোকাল সিমটমসের মধ্যে যেটা বললাম, ব্রেস্টে টিউমার, হাতের তলায় টিউমার, ব্রেস্টের স্কিন চেঞ্জেস, নিপল অ্যারিওলার কমপ্লেক্সে চেঞ্জ, এইগুলো হচ্ছে কমন সিমটমস যেগুলো দিয়ে ব্রেস্ট ক্যান্সার প্রেজেন্ট করে আমাদের কাছে। যে একটা লাম্প সাধারণত দেখা যায় ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু মানুষ ইগনোর করে যায় সেটাকে। আমরা সকলেই জানি যে মানে আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে যে ইগনোর করে যাওয়া। তো সেই ক্ষেত্রে আমরা কি করে প্রিভেন্ট করতে পারি এই বিষয়গুলোকে? সো ব্রেস্ট ক্যান্সার নিয়ে প্রচুর অ্যাওয়ারনেস প্রোগ্রামস হয়। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ডে আছে, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আছে, বিভিন্ন জায়গায় প্রচুর প্রোগ্রামস হয়। একটাই জিনিসের উপরে স্ট্রেস দেওয়া হয় যে নিজেদের ব্রেস্ট নিজেকে এক্সামিন করা উচিত, সেটাকে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলে। সে
প্রত্যেক মহিলাকে নিজের ব্রেস্ট নিজে এক্সামিন করা উচিত। আফটার এ সার্টেন এজ প্রত্যেক মহিলাকে এক্সামিন করা উচিত, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে। এবং যখনই তাদের কোনো ডাউটফুল কিছু মনে হবে, সেটা সব সময় নিজের যে প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটি যেখানে, সেখানে প্রথম যাওয়া উচিত এবং সেটাকে নিয়ে ইনভেস্টিগেট করানো উচিত। আজকালকার দিনে ম্যামোগ্রাফি বলুন, ইউএসজি অফ দি ব্রেস্ট বলুন, সেটা দিয়ে এখন খুব কমনলি আমরা দেখি যে তাড়াতাড়ি ডায়াগনোজ হয়ে যায়। সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট। সেই জন্যই ব্রেস্ট সেলফ এক্সামিনেশন ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ। তাছাড়াও ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রাম হয়, আমাদের ইন্ডিয়াতেও প্রোগ্রাম আছে। সেইটার জন্যে কি করতে হয়, আফটার দি এজ অফ 35 or 40 আমাদের প্রত্যেকের যাদের হাই রিস্ক ফিচার্স থাকবে, যেমন যদি ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যার ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে একটু আগে 30 বছর বয়স থেকে শুরু করতে হয়। নাহলে জেনারেলি 35-এর পর থেকে আমাদের ম্যামোগ্রাফি করা উচিত। প্রত্যেক 2 থেকে 3 বার, 2 বছরে একবার হয়তো ম্যামোগ্রাফি করলে বেটার। এবং তাছাড়াও প্রত্যেক মাসেতে একবার করে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এবং ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, যেটাকে বলে যে কোনো একজন ডাক্তারকে দিয়ে ব্রেস্টকে চেক আপ করানো, বছরে একবার করে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এবং সেলফ ব্রেস্ট এক্সামিনেশন প্রত্যেক মাসে। তার সাথে 1 বছর বা 2 বছর ছাড়া ছাড়া ম্যামোগ্রাফি আফটার দি এজ অফ 35। দিস ইজ দি স্ক্রিনিং প্রোটোকল উইচ উই ফলো। যাদের হাই রিস্ক ফিচার্স থাকবে, যেমন যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভেতে যদি হয়ে থাকে, বা যদি কারোর মায়ের বা মাসির এরকম যদি ফার্স্ট ডিগ্রিতে যদি কোনো জিনেটিক অ্যাবনর্ম্যালিটি থাকে, যেমন BRCA1 বা 2 মিউটেশন থাকে, সেক্ষেত্রে তারও আগেই বয়স থেকে তাদের MRI অফ দি ব্রেস্ট করানো হয়। এবং যদি তাদের ওই জিনটা থাকে, সেক্ষেত্রে প্রোফাইল্যাকটিক ব্রেস্ট রিমুভাল বা আরও অন্য কিছু স্টেপস নেওয়াটা দরকার। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখা উচিত, যাদের ব্রেস্ট ক্যান্সার যদি কোনো জেনেটিক কারণে হয়, তাদের পরবর্তীকালে একটা ওভারিয়ান ক্যান্সার বা এই মোস্টলি ওভারিয়ান ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। কেন কি BRCA যে জিনটা, সেটা আরও বেশ কয়েকটা ক্যান্সার কজ করতে পারে। তার মধ্যে একটা মোস্ট কমন হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। স্যার, ক্যান্সারের ক্ষেত্রে যেটা সাধারণত হয়ে থাকে সেটা হচ্ছে ডিটেকশন স্টেজটা অনেক সময় পিছিয়ে যায়, বুঝতে পারে না বা ডিটেক্ট করতে অনেকটা টাইম লেগে যায়। আর্লি ডিটেকশনের কি উপায় আছে যদি বলেন। আর্লি ডিটেকশন এবং আনাদার মেথড ইজ ম্যামোগ্রাফি একটা পিরিয়ডিক ইন্টারভেল, প্রত্যেক একটা পিরিয়ডিক্যালি ইন্টারভেলেতে আমাদের একটা ম্যামোগ্রাফি করাটা উচিত। সেই ম্যামোগ্রাফিটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে অবশ্যই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, এই 3টে নিয়েই আমি বললাম, এইটা দিয়েই আমরা আর্লি ডিটেক্ট করতে পারি। এবং যখনই কোনো মহিলা যদি কোনো ব্রেস্টে কোনো লাম্প ফিল করেন বা হাতের তলায় যদি কোনো লাম্প ফিল করেন, শি শুড রিপোর্ট টু দি নেক্সট মেডিকেল ফ্যাসিলিটি হুইচ এভার ইজ অ্যাভেলেবল। সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। স্যার, আমি শুরুতেই আমার ইন্ট্রোতেই যেটা দর্শককে বলছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের টেকনোলজি পাল্টাচ্ছে, আরও বেশি উন্নত হচ্ছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে কীরকম টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন বা মেডিকেল অ্যাডভান্সমেন্ট কীরকম হচ্ছে? তো যদি ব্রেস্ট ক্যান্সারের দিক থেকে শুধু যদি বলি যে কী ডেভেলপমেন্টস হয়েছে উইদিন দি লাস্ট 5 to 10 ইয়ার্স অর যে লাস্ট ডিকেডেতে যে ডেভেলপমেন্টস হয়েছে, যে কোনো ক্যান্সারে 3টে প্রকারের ট্রিটমেন্ট হয়। একটা হচ্ছে সার্জারি উইচ ইজ সার্জিক্যাল অঙ্কোলজি, যেটা ট্রিট করেন সেটা হচ্ছে সার্জারি। ব্রেস্ট ক্যান্সার যদি কিউরেবল স্টেজে থাকে, স্টেজ 1 বা 2 বা 3 যেটা থাকে, সেক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইজ সার্জারি। কেন কি সার্জারি করে আপনি রিমুভ করতে পারেন। হ্যাঁ, অনেক সময় যেটা হয় যে সার্জারির আগে আমাদেরকে কিছু কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি দিতে হতে পারে। সার্জারির পরে আমাদের যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেটাকে বলা হয় অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট। এবং সেই ক্ষেত্রে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপি বা রেডিওথেরাপি, এইসব দিয়ে আমরা অ্যাডজুভেন্ট ট্রিটমেন্টটাকে ফিল আপ করি। যে এইটা হলো গেল যে কিউরেটিভ ব্রেস্ট ক্যান্সারের ম্যানেজমেন্ট মোস্টলি। নেক্সট যেটা আসে যে স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সারের ম্যানেজমেন্টেতে কী করা হয়, সেক্ষেত্রে আমরা যেটা করি যে আইদার ইন দি ফর্ম অফ কেমোথেরাপি, সিস্টেমিক ট্রিটমেন্ট ইজ দি অনলি ফর্ম অফ ট্রিটমেন্ট ইন অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার। যদি খুব ব্যথা হয় বা মাথাতে যদি খিঁচুনি হয় বা মাথায় যদি ছড়িয়ে থাকে, সেক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ রেডিয়েশন দেওয়া যেতে পারে সেসব জায়গাতে। আর তাছাড়া মোস্টলি সিস্টেমিক ট্রিটমেন্ট কী আকারে, যেটা হরমোন, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি দিয়ে আমরা করতে পারি। কী ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন অন্য ক্যান্সারের ক্ষেত্রেও যদি জিজ্ঞেস করেন যে কী ডেভেলপমেন্ট হয়েছে, রিসেন্ট লাস্ট 10 ইয়ার্সের মধ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে ইন অল দি ক্যান্সার্স কম্বাইন্ড, যদি দেখি যে সার্জারির ফিল্ডেতে যদি দেখা যায় যে সার্জিক্যাল মোডালিটির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কামিং অফ দি রোবট ইন দি অঙ্কোলজিক্যাল ফিল্ড, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। আপনি যদি জিজ্ঞেস করেন রেডিয়েশন থেরাপির মধ্যে কী ডেভেলপমেন্ট হয়েছে, এখন যেগুলো দেখা যায় যে ইন দি ফর্ম অফ প্রোটন থেরাপি, লিন্যাক যেগুলোকে বলা হয় MRI বেসড লিন্যাক থেরাপি, সেই জিনিসগুলো ডেভেলপমেন্টের যেটা হয়েছে আমাদের ইন দি ফিল্ড অফ রেডিয়েশন অঙ্কোলজি।
এবং ইন দি ফিল্ড অফ মেডিকেল অঙ্কোলজি সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে দ্য অ্যাডভেন্ট অফ দি ইমিউনোথেরাপিউটিক এজেন্টস। দে হ্যাভ প্রোভেন টু বি আ গ্রেট boon টু দি মেডিকেল অঙ্কোলজি ফ্রেটার্নিটি। এখন দেখা যাচ্ছে ইমিউনোথেরাপি দিয়ে আপনি লাইফ স্প্যান অনেক লোকের, আগে যেখানে দেখা যেত লাং ক্যান্সারে 1.5 থেকে 2 বছরের বেশি লাইফ স্প্যান ছিল না, এখন উইথ দি অ্যাডভেন্ট অফ দি নিউয়ার টার্গেটেড এজেন্টস অ্যান্ড ইমিউনোথেরাপিউটিক এজেন্টস লাইফ স্প্যান হ্যাজ গোন আপ টু 4 to 5 years অ্যাটলিস্ট। এইটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্টস। এবং ইন দি ফিউচার আমরা যেটা দেখতে পাচ্ছি যে CAR T সেল থেরাপি বলে, কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর থেরাপি বলে একটা থেরাপি মোস্টলি ব্লাড ক্যান্সারে এখন ইউজ হচ্ছে, পরবর্তীকালে হয়তো সলিড টিউমার্সেও ইউজ হতে পারে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, সেটা ইজ অলসো শোয়িং আ গ্রেট প্রমিস। সো দিজ আর অল দি অ্যাডভান্সমেন্টস যেটা লাস্ট 10 ইয়ার্সের মধ্যে হয়েছে এবং আগামী 3-4 বছরের মধ্যেও এরকম হতে পারে, হয়তো দেখা যেতে পারে আমরা ক্যান্সার ভ্যাকসিনসও কিছুদিন পরে পেতে পারি। স্যার, ওয়েস্ট বেঙ্গলে কীরকম ধরনের ট্রিটমেন্ট বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, বা এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি কি ইন টার্মস অফ মেডিকেল অ্যাডভান্সমেন্ট? ব্রেস্ট ক্যান্সার নিয়েই যদি বলি যে ব্রেস্ট ক্যান্সারের স্টেজ 4 ইজ ভেরি ব্যাড। স্টেজ 4 ইজ আর 1-2 বছর, 6 মাস 8 মাস এরকম থাকলেই, তার বেশি আর তো বাঁচবো না এরকম হয়। কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারে তো আমরা 3টে রিসেপ্টর স্টাডি করি, একটা হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর, একটা প্রোজেস্টেরন রিসেপ্টর এবং একটা HER2/neu বলে একটা রিসেপ্টর। এর মধ্যে যদি দেখা যায় যে ইস্ট্রোজেন রিসেপ্টর এবং প্রোজেস্টেরন রিসেপ্টর পজিটিভ এবং HER2/neu নেগেটিভ, এই যে টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার ইজ দি বেস্ট টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার উইচ উই ক্যান হ্যাভ। এবং তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে মোস্টলি দেখা যায় যে দে লিভ ফর মেনি লং ইয়ার্স উইথ দি ইউজ অফ অনলি হরমোন থেরাপি অ্যান্ড সাম অফ দি আদার ট্যাবলেট এজেন্টস ইন দি ফর্ম অফ CDK4/6। এই CDK4/6 ইনহিবিটর আসার পর যেটা দেখা যাচ্ছে যে এই যে হরমোন পজিটিভ HER2/neu নেগেটিভ ব্রেস্ট ক্যান্সাররা অনেক দিন বাঁচছেন, মোটামুটি এখন দেখা যাচ্ছে 5 years 6 years উইথ হরমোন থেরাপি ইন এ স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার ইজ ভেরি গুড অ্যান্ড ইটস অ্যাচিভেবল। এরকম একজন পেশেন্ট আছেন, আমি ওনাকে দেখছি লাস্ট 3 বছর ধরে আমি দেখছি। উনি ডায়াগনোজড হন শি ইজ এ মিডল এজেড ফিমেল, অ্যারাউন্ড 40-45 কাছাকাছি বয়স, কলকাতারই বাসিন্দা এবং উনি স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোজড হন 2015 সালে। 2015 সাল থেকে ওনার একটা হরমোনাল ট্যাবলেট চলছিল, সেটা 2018 থেকে ওই হরমোনাল ট্যাবলেটটা চেঞ্জ হলো। ওই হরমোনাল ট্যাবলেট দিয়ে উনি এখন অবধি 2022-23 অবধি উনি সেম ট্যাবলেটেতে কন্টিনিউ করছিলেন। ডিজিজটা কিন্তু ততদিনও বাড়েনি, অ্যারাউন্ড 2015 থেকে 2023 মানে 8 years শি ইজ অন হরমোন থেরাপি। এখন একটু বাড়ছিল বলে আমরা হরমোন থেরাপির সাথে এখন যেটাকে বললাম CDK4/6 ইনহিবিটর আমরা অ্যাড করেছি এবং তারপরেও শি ইজ ডুইং ওয়েল। ওনার কিন্তু কোনো সার্জারি হয়নি, কোনো রেডিয়েশন হয়নি, বাট অনলি উইথ দি ইউজ অফ ট্যাবলেট শি ইজ সার্ভাইভিং এ নর্মাল লাইফ, নর্মাল হিউম্যান বিইংয়ের মতন যা কাজ করার কথা, উনি বাসাতেই আসা যাওয়া করেন, সব কিছু করেন। She is more than 8 years on this hormonal therapy. This is the beauty of this ড্রাগ বা ট্রিটমেন্ট। এখন যেটা দেখা যাচ্ছে যে ডিজিজ বায়োলজি যদি ভালো হয়, এটা অবশ্যই ডিজিজ বায়োলজিটা ওনার ক্ষেত্রে ভালো, ডিজিজ বায়োলজি যদি ভালো হয় উইথ ট্রিটমেন্ট দি লাইফ ক্যান প্রলং আপ টু হোয়াট এভার এক্সটেন্ট ইটস পসিবল। সেটা আমরাও জানি না কতদিন হতে পারে। স্যার, আজকের এই বিশেষ দিনে আজকে আমরা কথা বলছি ওয়ার্ল্ড ক্যান্সার ডে সম্পর্কে, এবং যে প্রসঙ্গে আমাদের ব্রেস্ট ক্যান্সারের কথাটা উঠলো, যে জিনিসটা একেবারে বাদ দিলে চলবে না আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে, বা এখনও ইন্ডিয়ার বিভিন্ন জায়গা রয়েছে যেখানে অ্যাওয়ারনেস এখনও পর্যন্ত নেই, তাহলে সেই ক্ষেত্রে মহিলারা কিন্তু সামনে আসতে চান না, লজ্জা পান। মানে ব্রেস্ট ক্যান্সার এমনই একটা ইস্যু বা টপিক যেখানে মহিলারা হয়তো একটু পিছিয়ে যান, তাহলে সেইখানে আমরা আর কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি, কি ধরনের আর ডেভেলপমেন্টস আমরা আনতে পারি, বা কীরকম ক্যাম্পেইন করলে তাদের কাছে এই অ্যাওয়ারনেসটা পৌঁছতে পারে? সেটাতে আমার মনে হয়েছে যে ফার্স্ট লাইন ওয়ার্কার্স যারা, সেটা হচ্ছে যে দেখবেন গ্রামেতে কিছু গ্রামীণ চিকিৎসক বলুন, মানে যারা ফিমেলস বা ICDS কর্মী বলুন বা এরকম ফিমেলদেরকে যদি ট্রেন করা হয় হাউ টু ডু আ ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, কেন কি ফিমেলসদের যেটা লজ্জা পাওয়ার কথা সেটা মোস্টলি সোসাইটির থেকে বেরিয়ে এসে যদি উনি অন্য কোনো একটা জায়গাতে আসেন এবং সোসাইটি যদি ওনাকে সরিয়ে দেয় বা বের করে দেয়, সেইটার ভয় অনেকের, এবং তাদের মেল কাউন্টারপার্টদের কাছে সেটা এক্সপোজ করতে তাদের খুব খারাপ লাগে। সেজন্যই যারা ফিমেল ওয়ার্কার্স, একদম লোয়ার স্টাফ ওয়ার্কার্স, মানে যেটা একদম গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন গ্রামেতে, সেই সোসাইটিতে,
তাদের উই শুড ট্রেন উইথ গিভিং দি মানে কীভাবে একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করা হয়, এবং তারা যদি বারবার গিয়ে বলেন যে এরকম কিছু যদি হয় সেক্ষেত্রে যেন তাদের কাছে যেন অন্তত পৌঁছয়, সো দ্যাট দে ক্যান সেন্ড দোজ পেশেন্টস টু দি হায়ার সেন্টার ফর ফার্দার টেস্টিং অ্যান্ড ফার্দার এইটা মনে হয় আমার একটা, এইটা সবারই করা উচিত এবং এইটাতে গভর্নমেন্ট বলুন, সোসাইটি বলুন, সবার এগিয়ে আসা উচিত। আনাদার থিং ইজ দ্যাট treatment should reach to each and every people. Curative breast cancer treatment should reach to each and every people. ইন্ডিয়ার সবথেকে বড় প্রবলেম হচ্ছে পভার্টি, দ্যাটস দি মোস্ট ইম্পর্ট্যান্ট ইকোনমিক স্টেটাস অ্যান্ড পভার্টি, দ্যাটস ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ। সেই জন্যই দ্য ট্রিটমেন্ট শুড রিচ টু অল দি আনঅ্যাফোর্ডিং পিপল অলসো অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল কস্ট, সেইটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সেই জন্যই অ্যাওয়ারনেস যেমন বাড়া উচিত, ট্রিটমেন্ট রাইট টাইমে পেশেন্টদের পাওয়া উচিত, এবং ইট শুড রিচ টু দি লোকাল পিপল অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল কস্ট। এই কস্টের জন্য অবশ্যই আপনাদের ফার্মাসিউটিক্যালসদের অবশ্যই তাদেরও এগিয়ে আসা উচিত টু রিডিউস দি কস্ট। গভর্নমেন্ট শুড অলসো প্রপোজ মেথডস সো দ্যাট ইট ক্যান রিচ টু দি লোকাল পিপল অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল কস্ট। এই তিনটে জিনিসের জন্য পেশেন্টরাও আসতে পারে না এবং ট্রিটমেন্ট দিতে পারে না যদি রাইট টাইমে ট্রিটমেন্ট দেওয়া যায়। ইয়েস, the cancer patients can live for a long time. There will be আমাদের ক্যান্সার সার্ভাইভার মিট হয় সবসময়, যেখানে যত সংখ্যা বাড়বে সেটা যেন আরও বেশি ভালো লাগে দেখতে, সেটাই আমার আজকের দিনেও মেসেজ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। দর্শকেরও আশা করছি ভীষণ ভালো লেগেছে, ইন্টারেস্টিং অনেক ইনফরমেশন নিয়ে আমরা সমৃদ্ধ হলাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড, থ্যাংক ইউ। আজ 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসেবে এই দিনটিকে পালন করা হয়। তাই আজকে আমাদের হেলথলাইন অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অঙ্কোলজিস্টের গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনব। সারা বিশ্বে ক্যান্সার একটি মহামারী রোগ এবং তার পাশাপাশি যুগ যুগ ধরে এই রোগের চিকিৎসা পদ্ধতি উন্নতি করে এসেছে। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে কতটা উন্নতি করেছে ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি, আসুন তারই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। সমীক্ষায় দেখা গেছে যে প্রত্যেক 6 জনের মধ্যে একজন করে ক্যান্সার পেশেন্ট থাকতে পারে এবং তার পাশাপাশি বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ঘরে ঘরে এই ক্যান্সারটা ছড়িয়ে পড়ছে। দিনে দিনে ক্যান্সারের পেশেন্টের সংখ্যা কিন্তু বাড়ছে। তাই সময় এসে গেছে আমাদের সচেতন হওয়ার। আজ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ডক্টর সৌরভ দত্ত, যিনি বর্তমানে মেডিকা ক্যান্সার হসপিটালের ডিরেক্টর এবং তার পাশাপাশি এক্সপার্ট হেড অ্যান্ড নেক সার্জন, এবং যেটা ডেফিনেটলি ওয়ার্থ মেনশনিং দ্যাট ইজ তিনি দীর্ঘ সময় ধরে কিন্তু টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আর সময় নষ্ট না করে সরাসরি তার কাছেই চলে যাব। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে জয়েন করার জন্য, আপনার ভ্যালুয়েবল টাইম আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রথমেই যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবাংলার ক্ষেত্রে কি বিশ্বমানে ক্যান্সার ট্রিটমেন্ট পাওয়া সম্ভব? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ক্যান্সার ট্রিটমেন্ট এমন একটা জায়গায় রয়েছে যে সেখানে আমি বুক ফুলিয়ে বলতে পারি যে ভারতবর্ষের মধ্যে তো অন্যতম শ্রেষ্ঠ জায়গায় রয়েছেই, বাট আমি বলবো বিশ্বের প্রায় কোনো শহরের ক্ষেত্রে ক্যান্সার ট্রিটমেন্টে যা যা ফেসিলিটি আমরা পেতে পারি এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না। একাধিক ক্যান্সার হসপিটাল বা মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটালে ক্যান্সার ইউনিট তৈরি হয়েছে এবং বেশ কিছু হসপিটালে, যেমন আমাদের মেডিকা হসপিটালে, যেগুলো আগে কয়েক বছর আগেও কলকাতায় ভাবা যেত না, যে অর্গান স্পেসিফিক ক্যান্সার ট্রিটমেন্ট, যেমন ধরুন সার্জারির ক্ষেত্রে যে একজন ক্যান্সার সার্জনই তিনি পা থেকে মাথা অবধি সমস্ত সার্জারি করা আজকের দিনে দাঁড়িয়ে একটু ডিফিকাল্ট। তো এই মুহূর্তে যেটা একটা ওয়ার্ল্ড ওভার ট্রেন্ড, যে অর্গান স্পেসিফিক অঙ্গ নির্দিষ্ট ক্যান্সার শল্য চিকিৎসা, সেটা কীরকম না, যারা ধরুন হেডনেক ক্যান্সারের ট্রিটমেন্ট করছে সেই টিম শুধুমাত্র মুখ আর গলার ক্যান্সারেরই ট্রিটমেন্ট করবে। যারা
লাং ক্যান্সারের ট্রিটমেন্ট করছেন বা চেস্ট ক্যান্সারে, তারা লাং বা চেস্ট ওয়াল এগুলোরই ট্রিটমেন্ট করবেন। যারা ধরুন গাইনোকোলজিক্যাল ক্যান্সার ট্রিটমেন্ট করছেন তারা শুধু সেটাই করবেন, যারা ইউরোলজিক্যাল করছেন তারা শুধু সেটাই করবেন। এই মুহূর্তে শহরের এক দুটো হসপিটাল যেরকম আমাদের এখানে একেবারে সেইভাবে ক্যান্সার ট্রিটমেন্টটা হয় এবং তার ফলে প্রিসিশন সার্জারিটা অন্য মাত্রায় যায়। সার্জারির ক্ষেত্রে যদি আমি আরও বলি যে ধরুন ক্যান্সার ট্রিটমেন্টের যেগুলো অ্যাডভান্স টুল, একটা তো হিউম্যান স্কিল, এই মুহূর্তে বিভিন্ন হসপিটালে খুব স্কিলফুল ডাক্তার রয়েছে। হ্যাঁ, আমি যেমন পার্টিকুলারলি মেডিকেল ডিরেক্টর হিসেবে এখানে বলতে পারি যে প্রায় পুরো সার্জিক্যাল অনকোলজি টিমটা টাটা মেমোরিয়াল হসপিটালের ডাক্তাররা রয়েছেন। ঠিক সেরকমভাবে অন্য জায়গাতেও অন্যান্য জায়গা থেকে ডাক্তাররা এসেছেন এবং সবাই খুব স্কিলফুল। এবং যেগুলো আমরা বলতে চাই যে ক্যান্সারের স্কিলের দিক একটা হলো হিউম্যান স্কিল, আর একটা হচ্ছে টেকনোলজি। টেকনোলজির ক্ষেত্রে এমন কোনো কিচ্ছু নেই যেটা এই মুহূর্তে আপনি কলকাতায় পাবেন না। স্টার্টিং ফ্রম লেজার সার্জারি থেকে শুরু করে রোবোটিক সার্জারি, আপনি রাস্তায় দেখবেন হোর্ডিং থেকে শুরু করে বহু হসপিটালে এখন 4th জেনারেশন যে বেস্ট মডেল রোবট সেগুলো অ্যাভেলেবেল এবং রেগুলার বেসিসে সেগুলোয় ক্যান্সার সার্জারি হচ্ছে, ইনক্লুডিং আমাদের এখানে। তার সাথে ধরুন যেগুলো হাইপেক, যেগুলো অপারেশনের সময় মেশিন দিয়ে একসাথে কেমো দেয়া, খুব অ্যাডভান্স যেগুলো সার্জারি, সেগুলো রেগুলারলি হচ্ছে। খুব কম জায়গায়, সব শহরে সব জায়গায় এগুলো পাওয়া যায় না। কলকাতায় আমি অন্য হসপিটাল জানি না, যেমন আমাদের এখানে রুটিনলি প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে আমরা এই নার্ভ মনিটর করি। সো ওভারঅল এবং অন্যান্য বহু হসপিটালে খুব হাই এন্ড সার্জারি হচ্ছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সার্জারির ক্ষেত্রে সমস্ত কিছু বিশ্বমানের হয়। এবার আসি রেডিওথেরাপি। রেডিওথেরাপির ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যে মেশিনগুলো রয়েছে, প্রত্যেকটা মেশিন ওয়ার্ল্ডের বেস্ট। বিভিন্ন হসপিটালে ইনক্লুডিং আমাদের এখানে খুব হাই এন্ড মেশিনগুলোই আসছে। একটা সময়ে আমাদের রেডিয়েশন দেওয়া হতো কোবাল্ট মেশিনে। কোবাল্ট মেশিনে রেডিয়েশনের সেই প্রিসিশন কখনো থাকে না। এই যুগটা হচ্ছে আইএমআরটি, ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিওথেরাপি, বা আরও এগিয়ে ইমেজ গাইডেড রেডিওথেরাপি, স্টিরিওট্যাকটিক রেডিওথেরাপি, এই প্রত্যেকটা কিন্তু এখানে এখন অ্যাভেলেবেল। সুতরাং রেডিওথেরাপির ক্ষেত্রে ওয়ার্ল্ড ওভার প্রায় একদম হাই এন্ড কার্বোনায়ন থেরাপি বা যেগুলো আমরা বলি প্রোটন থেরাপি, সেগুলো হয়তো খুব অল্প সংখ্যক কিছু দেশে আছে, সেগুলো ছাড়া বাকি এমন কিচ্ছু নয় যেগুলো এখানে হচ্ছে না। থার্ডলি কেমোথেরাপি। যে কোনো ক্যান্সার সার্জারির তো মেনলি 3টে পার্ট: মেডিকেল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি। সো সার্জিক্যাল অনকোলজি অ্যান্ড রেডিয়েশন অনকোলজির ক্ষেত্রে আমরা বললাম। এবার আসি মেডিকেল অনকোলজি। মেডিকেল অনকোলজিতে এখন যে লেটেস্ট ট্রেন্ডগুলো, যেগুলো কমন ড্রাগ সেগুলো তো বহুদিনই হতো, এখন যেগুলো লেটেস্ট ট্রেন্ড, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, রুটিনলি আজকেও আপনি যদি আমার হসপিটালে দেখেন হয়তো দেখবেন অন্তত 4 জন পেশেন্টের ইমিউনোথেরাপি চলছে। সো দিজ আর নাও এ ভেরি কমন থিং। এবং এমন কিচ্ছু অ্যাডভান্স ইমিউনোথেরাপি, অ্যাডভান্স কেমোথেরাপি হয় না। এবং এই ইমিউনোথেরাপির ডায়াগনোসিসের জন্য যে কোন ইমিউনোথেরাপি কাজ করবে, খুব হাই লেভেল প্যাথোলজিক্যাল টেস্ট, মলিকিউলার টেস্ট লাগে, সেগুলোই এমনকি আমাদের হসপিটালে তো হয়ই ইনহাউস, বিভিন্ন জায়গায় হচ্ছে। সো এই দিক থেকে বলতে গেলে একেবারে মেডিকেল, সার্জিক্যাল এবং রেডিয়েশন অনকোলজিতে আমরা আপ টু ডেট। তার বাইরেও যেগুলো খুব পেশেন্ট সেন্ট্রিক, যেমন আমাদের হসপিটাল থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আপনারা দেখবেন যে ক্যান্সার যারা একদম এন্ড স্টেজ ক্যান্সার পেশেন্ট, একটা বড় অংশের ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে আর কোনো ট্রিটমেন্ট থাকে না, খুব দুর্বিষহ জীবন, তাদের ট্রিটমেন্টের জন্য হসপিটালে আসতে হচ্ছে না, আমরা হোম বেসড প্যালিয়েটিভ কেয়ার শুরু করেছি। তার সাথে ক্যান্সার পেশেন্টদের বাড়ির লোকরা মেন্টালি খুব ডিস্টার্ব থাকেন, তাদের জন্য আমরা ফ্রি ক্লিনিক চালু করেছি মনোবিনা বলে, যেখানে ক্যান্সার পেশেন্টদের বাড়ির লোকেদের সাইকোলজিক্যাল ট্রেনিং দেওয়া হয়, হাউ টু কোপ আপ উইথ দিস সিচুয়েশন, যেখানে চোখের সামনে দেখছেন যে পেশেন্টের অবস্থা খুব খারাপ। সো আমার মনে হয় ইভেন ওয়ার্ল্ডের বড় বড় শহরে এই ফেসিলিটিগুলো পাওয়া যায় না। সেই দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ বা আরও স্পেসিফিক্যালি কলকাতা এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টার্ন ইন্ডিয়ার ক্যান্সার হাবে পরিণত হয়েছে, ক্যান্সার ট্রিটমেন্ট হাবে। এবং আমার মনে হয় আগামী দিনে খুব তাড়াতাড়ি হয়তোবা ইন্ডিয়ার
ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ক্যান্সার ট্রিটমেন্ট রিজিয়ান হিসেবে কলকাতা উঠে আসবে। দ্যাটস ফ্যান্টাস্টিক। আপনি যেটা মেনশন করলেন ওখানে যে অর্গান স্পেসিফিক ট্রিটমেন্ট চলছে, ক্যান্সার ট্রিটমেন্ট, সেই রিগার্ডে আমি একটা প্রশ্ন না করলেই নয়। সেটা হচ্ছে, আপনি যেহেতু স্বনামধন্য একজন এক্সপার্ট হেড অ্যান্ড নেক সার্জন, তো সেই জায়গা থেকে এখানে পশ্চিম বাংলার ক্ষেত্রে কীরকম স্কোপ আছে, কীরকম ট্রিটমেন্ট হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার ট্রিটমেন্টের পার্সপেক্টিভ থেকে? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বুক ফুলিয়ে বলতে পারি হেড অ্যান্ড নেক ক্যান্সার ট্রিটমেন্টে এমন কিচ্ছু ওয়ার্ল্ডের কোনো সেন্টারে হয় না যেটা আমাদের এখানে হয় না। একদম বুক ফুলিয়ে এটা বলতে পারি। এবং আমাদের যা পেশেন্ট লোড, সেটাও বোধহয় ওয়ার্ল্ডের খুব কম সেন্টারে থাকে। আমি আপনাকে আগের কোয়েশ্চেনের একটা আমি ছোট্ট গল্প বলতে চাই, যেটা আপনি মানে আমাদের যে মানুষের ধারণা থাকে। সো আমি যখন টাটা মেমোরিয়াল হসপিটালে ছিলাম আমার ট্রেনিংয়ে, সো আমি খুব ওখানে সবাই আমাকে খুব ভালোবাসতেন। তো আমি একবার একটা কনফারেন্সে ওখান থেকেই আমাকে টরেন্টো পাঠানো হয়েছিল। তো টরেন্টোয়ে ক্যানাডার ওখানে একটা সেন্টার আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের খুব খুব নাম করা একটা ক্যান্সার সেন্টার, প্রিন্সেস মার্গারেট ক্যান্সার হসপিটাল। তো আমাকে সেখানে আমার যিনি টিচার, আমার যিনি মেন্টর প্রফেসর পঙ্কজ চতুর্বেদী, উনি বললেন যখন টরেন্টো যাচ্ছ ওখানেও 3-4 দিন কাটিয়ে এসো, সি ইন ওয়ার্ল্ডস বেস্ট ইনস্টিটিউট হাউ দে ওয়ার্ক। সো আমি আর আমার এক বন্ধু সেখানে গেছিলাম। তো সেখানে যে আমরা যখন, এবং যার আন্ডারে গেছিলাম মেল করেছিলেন তিনি, তার টেক্সট বুক আমরা পড়ি, র্যালফ গিলবার্ট পড়ে, খুব খুব নাম করা লোক। তো আমার মনে আছে আমরা গেছি, ওটিতে ঢুকছি, উনি তখন ওটি করছিলেন, এবং যেহেতু আমরা যে পরিচয় দিলাম যে আমরা টাটা থেকে আসছি, অ্যান্ড দ্য ফার্স্ট থিং হি সেড দ্যাট ইউ পিপল, why you people are wasting your time here? You should go to Niagara, enjoy your life. And then we thought why he is saying, then he was just almost মানে ওনার পার্টের বেশ কিছুটা করে আবার উনি একটা অন্য ওটিতে যাবেন। তো আমরা যখন ঢুকেছিলাম, তো দেন হি ফিনিশড হিজ ওটি, এটুকু বলে থেমে গেছিলেন। তারপর ওনার ওটি শেষ করে আমাদের ডাকলেন, অ্যান্ড হি কল্ড অল হিজ ট্রেনিং, মানে ফেলো ওনার আন্ডারে যারা ট্রেনিং নিচ্ছিল সব কানাডিয়ান, তাদেরকে ডাকলেন, বা ইউরোপ থেকেও কয়েকজন ছিলেন, অ্যান্ড হি সেড, লুক, these guys are come from Tata Memorial Hospital, Mumbai, and for head neck surgery, this is the best place in the world to learn. And I always believe you will never be a complete cancer surgeon if you have not worked in Tata Memorial Hospital. তুমি জীবনে যদি টাটা মেমোরিয়ালের হেড নেক সার্জারি ডিপার্টমেন্টে কাজ না করো, তাহলে তুমি কমপ্লিট হেড অ্যান্ড নেক সার্জন হবে না। এবং এটা ভেবে দেখুন, এটা বলছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি টরেন্টোর একটা ক্যান্সার হসপিটাল, সেখানকার সব থেকে নাম করা একজন ওয়ার্ল্ডের ক্যান্সার সার্জন ঠিক এইভাবে বলছেন যে ওদের মতো নাম্বারে কেস, ওদের মতো স্কিলফুল ডাক্তার ওয়ার্ল্ডে এই মুহূর্তে নেই। এবং সেই কারণেই উনি আমাদের বলছিলেন যে এখানে এসে টাইম ওয়েস্ট না করে তোমরা হেডনেক সব জানো, তোমরা ঘুরে বেড়াও। সো এই মুহূর্তে আমাদের যেমন এখানকার হেডনেকের ক্ষেত্রে আমি বলতে পারি, আমাদের এই হসপিটালে আমরা যারা রয়েছে, আমি, আমার কলিগ ডক্টর হর্ষ, ডক্টর কিংসুক, তার সাথে আমাদের খুব সিনিয়র একজন আছেন ডক্টর সাইদুল ইসলাম। সো আমি, হর্ষ, কিংসুক, আমরা সবাই টাটা মেমোরিয়ালে, উই ফলো দ্য সেম টাইপ অফ ইয়ে। এবং এখানে স্টার্টিং ফ্রম রোবোটিক সার্জারি ফর থাইরয়েড, ফর বেস অফ টাং ট্রিটমেন্ট যেগুলো রোবোটিকের হয়, ট্রান্সওরাল রোবোটিক সার্জারি, অ্যাডভান্স থাইরয়েড, ভেরি অ্যাডভান্স থাইরয়েড সার্জারি উইথ নার্ভ মনিটর উই আর ডুইং, ফ্রি মাইক্রোভাস্কুলার ফ্ল্যাপ উই আর রেগুলারলি ডুইং। আমরা এখন যেটা আরও এগিয়ে যে করছি, এবং জানুয়ারি থেকেই আমরা শুরু করছি যে ক্যান্সার রিকনস্ট্রাকশানে 3D প্রিন্টিং, এখন তো 3D প্রিন্টিংয়ের জামানা, সেগুলো দিয়ে যাতে করে আরও অনেকটা ভালো, আরও অনেকটা নর্মালের কাছাকাছি রিকনস্ট্রাকশানগুলো করা যায়। সো ওভারঅল এই মুহূর্তে হেডনেক সার্জারির ক্ষেত্রে, এবং শুধু আমরা নয়, অন্যান্য অনেক সেন্টারই অনেক ভালো কাজ করছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত কিছুর মতোই হেডনেক ক্যান্সারেও বিশ্বমানের এমন কোনো কিছু নেই যেটা বিশ্বের অন্য কোনো জায়গায় হয় আমরা করতে পারি না। এটা পুরোপুরি আমি খুব বুক ফুলিয়ে বলতে পারি। সো শুধুমাত্র আমাদের হসপিটালে নয়, আমি এখানে ডিরেক্টর বলে হয়তো চোখের সামনে দেখি বলছি, এরকম ওয়েস্ট বেঙ্গলের আরও অনেক ইনস্টিটিউটে একেবারে হাই এন্ড কাজ হচ্ছে। এবং সব মিলিয়ে এই মুহূর্তে আমি জোর গলায় বলতে পারি যে বিশ্বমানের অন্যান্য সমস্ত ক্ষেত্র ক্যান্সার ট্রিটমেন্টের মতো হেডনেক সার্জারিতেও
বিশ্বমানের এমন কোনো ট্রিটমেন্ট নেই যেটা অন্য কোথাও হয় এখানে হয় না, পশ্চিমবঙ্গে এরকম কিছু নেই। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।